जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজকে মিলিত হয়েছি সেই পূর্ণদিনে সাধুদের কথা নিয়ে। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের স্মৃতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখলাম পূজনীয় মহারাজ স্বামী বিরজানন্দজি মহারাজের সেবক থেকে তাঁর সেবা করলেন। এরপর 1951 সালে পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের দেহত্যাগের পর তিনি গেলেন দেরাদুন আশ্রম। সেই দেরাদুন আশ্রমেতে গেলেন, সেখানেতে কিছুদিন তপস্যা করে কাটাবেন বলে। দেরাদুন আশ্রমেতে সেই সময়তে ওখানে থাকতেন আমাদের স্বামী জগদানন্দজি মহারাজ। তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য, মায়ের মন্ত্র শিষ্য, খুব ভালো সাধু। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তো সেখানেতে আত্মস্থানন্দজি মহারাজ তার নিজের সাধন ভজনের সঙ্গে সঙ্গে জগদানন্দজি মহারাজের কাছ থেকে শাস্ত্র পাঠ করতেন, শাস্ত্র চর্চাও চলত। এরপর পরবর্তীকালে যখন মহারাজের শরীর অসুস্থ, মহারাজের শরীর চলে যাবার অবস্থা স্বামী জগদানন্দজি মহারাজের, সেই সময়েতেই মহারাজ ওখানে উপস্থিত ছিলেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। তিনি একদিন আমাদেরকে গল্প করছেন যে জগদানন্দজি মহারাজ শুয়ে রয়েছেন, তখন ডেথ বেড, অর্থাৎ শেষ সময়ে প্রায়, ডাক্তাররা প্রায় জবাব দিয়ে চলে গেছে, এরকমই অবস্থা। কিন্তু মহারাজ কনসাস আছেন, তো তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তা ওই জন্য উনি কিছু তেল নিয়ে এসে পায়ে মালিশ করছেন, তেল বা ঘি, সম্ভবত ঘি তার পায়ে মালিশ করতে করতে গেছেন। তো মহারাজ পায়ে এরকমভাবে ঘি দিয়ে মালিশ করছেন, তখন সঙ্গে সঙ্গে জগদানন্দজি মহারাজ বলে উঠলেন, কীতাকর্ষ কীতাকর্ষ, জানছো না সত্যম জ্ঞানম অনন্ত ব্রহ্ম সর্বম খলবিদম ব্রহ্ম। তো এইরকম ভাব ছিলেন তার, এত রিয়েলাইজড পারসন। তো সেই অনন্ত ব্রহ্ম, অখণ্ড অনন্ত ব্রহ্ম যিনি সত্য, সেই তিনি, অর্থাৎ তিনি তখন তাঁতেই মশগুল হয়ে রয়েছেন। অর্থাৎ এই পায়ে যখন মালিশ করছে, শরীরেতে মন আসছে, তো উনি চাইছেন না, ছাড়তে বলছেন। সেই এক পরব্রহ্মই তিনি আছেন, এক অস্তিত্ব। আমরা দেখতে পাই তুরীয়ানন্দজি মহারাজের ক্ষেত্রে, তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, ওরে আমাকে উঠিয়ে বসিয়ে দে, আমাকে উঠিয়ে বসিয়ে দে। তো বলছে, মহারাজ আপনি বসতে পারবেন না, এরকম এখন আমি শুয়ে থাকুন। তখন শরীর যাওয়ার সময়, তো কেউ একটুখানি সাপোর্ট দিতে যাচ্ছেন, তো যাতে কোনো অসুবিধা না হয়, তিনি বলছেন তখন, সত্য সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। এই তো যারা ব্রহ্মজ্ঞানী, তারা ওই সময়তে সেই চিন্তা করতে করতেই তাদের এই শরীর ছাড়েন। তো মহারাজ আমাদেরকে খুব বলতেন যে সেই সময়তেও তিনি এইরকম ভাব বলছেন, কি করছো কি করছো, জানো না সেই অসত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এইরকম ভাব। যাই হোক, এরপর জগদানন্দজি মহারাজের শরীর চলে গেল। মহারাজের ওই দেরাদুনের তপস্যার জীবন শেষ হতে না হতেই ডাক পড়ল আবার বেলুড় মঠ থেকে। এবার তাকে যেতে হবে রাঁচি স্যানিটোরিয়াম। রাঁচি স্যানিটোরিয়ামে সেই সময়ের সম্পাদক ছিলেন স্বামী বেদান্তানন্দজি মহারাজ। স্বামী বেদান্তানন্দজি মহারাজ ছিলেন সম্পাদক, আর স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সেখানেতে সহ সম্পাদক রূপে তার ওখানে পোস্টিং হলো। মহারাজ গিয়ে হাজির হলেন সেখানে।
সেখানেতে তখন একটি হাসপাতাল চলতো, টিবি হসপিটাল। টিবি হাসপাতাল চলতো, বেশ ওখানকার মানুষজন আসতেন। তো তখনও অতটা ভালো ছিল না হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার এতটা ভালো ছিল না। আর তখনকার দিনে টিবি রোগ তো খুব ছিল, অনেকে ঠিক সেইভাবে নিতেন না, এখনকার মতন নয়। যাই হোক, তো এই টিবি রুগীদের জন্য ওইখানে হাসপাতাল ছিল। মহারাজ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালটির উন্নতি করলেন। তখন ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে তিনি দেখা করেছিলেন। দেখা করে সেখানে অপারেশন থিয়েটারের ব্যবস্থা করলেন। এছাড়াও সাধুদের আলাদা রুম, অপারেশন থিয়েটার এবং অন্যান্য রুগীদের জন্য আলাদা আলাদা সব ব্যবস্থা, ওপিডি ইত্যাদি সব আলাদা আলাদা করে তিনি সেসব ব্যবস্থা করলেন। করে তখন সেই সময়তে আমাদের ইংরেজরা চলে গেছে, বেশ কিছু তাদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যেত সেই সময়। তিনি সেই সবগুলো অনেক কিছু যেগুলো কাজে লাগবে জোগাড়জাত করে রাঁচিতে নিয়ে গিয়ে সেগুলিকে কাজে লাগালেন। আর সেটি তো বিশাল বড় জায়গার, আর ওখানকার মানুষজন খুবই গরিব, খুবই দরিদ্র, আদিবাসী সম্প্রদায় বা এই ধরনের খুব গরিব মানুষদের বাস। তাদের জলকষ্ট খুব, জলের অভাব। মহারাজ খুব ব্যথিত হয়ে ভাবলেন যে এদের জলের জন্য কী করা যায়। একটু শুষ্ক প্রকৃতির জায়গা, তো মহারাজ ওখানেতে সেই সময়তে একটি বিরাট জলাধারের ব্যবস্থা করলেন। সেখান থেকে বড় বড় ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে কলকাতা থেকে তাদের সঙ্গে আলোচনা করে একটি বিরাট জলাধারের ব্যবস্থা করলেন। আর সেই জলাধার এখনো পর্যন্ত রয়েছে এবং তার যে কি উপকার সেটি বুঝতে পারা যায় এখনো পর্যন্ত। সেই জলাধার সেখানে তৈরি করলেন। এরপর সেখানেতে আমাদের মায়ের আরেকজন মন্ত্রশিষ্য স্বামী শান্তানন্দজি মহারাজ গিয়ে থাকলেন। শান্তানন্দজি মহারাজ মায়ের শিষ্য ছিলেন, তা তিনি সেখানে গিয়ে ছিলেন। তার থাকার জন্য একটি তিনি কুঠির তৈরি করে দিলেন আলাদা করে। সেখানে মহারাজ নিজের মতন থাকবেন। একটা খুব সুন্দর জায়গা বেছে, অনেক বড় আশ্রম তো, অনেক বড় জায়গা, সেখানে একটি সুন্দর জায়গা বেছে শান্তানন্দজি মহারাজের জন্য একটি কুঠির তৈরি করে দিলেন। সেইখানেতে মহারাজ থাকতেন। মাঝে মাঝে গিয়ে মহারাজের খোঁজ খবর নেওয়া, মায়ের সঙ্গে কথা বলা, মায়ের সম্বন্ধে কথা আলোচনা ইত্যাদি তখন চলতো। এরপর বহুদিন হয়ে গেছে, মহারাজ যখন পরে বেলুড় মঠে ভাইস প্রেসিডেন্ট, সেই সময়েতে মহারাজ রাঁচিতে গেছেন। তো রাঁচিতে গিয়ে সব দেখছেন, দেখতে দেখতে দেখেন যে বাড়িটাতে শান্তানন্দজি মহারাজ ছিলেন সেই বাড়িটি ভগ্ন দশা। তখন তিনি আবার সেখানেতে নিজেই নিয়ে দায়িত্ব নিয়ে একরকম তিনি ওই বাড়িটির আবার সুন্দর করে সংস্কার করে সেই বাড়িটিকে ব্যবহার উপযোগী করে রাখলেন এবং সেটি শান্তানন্দ কুঠির নাম দিয়েছিলেন। এখনও সেটি আছে রাঁচিতে, শান্তানন্দ কুঠির বলে। তো এইভাবে মহারাজ সেই জায়গাতে সাধন ভজন, এখনও সাধুরা গিয়ে বসে বসে সাধন ভজন করেন, করতে সুবিধা হয়। রাঁচির কাজ শেষ করে তখন মহারাজ 1958 সালে তাকে আবার দিকে পাঠানো হলো বেলুড় মঠে। তাকে বলা হলো যে এবার যেতে হবে বার্মায়, রেঙ্গুন। সেই সময়তে এতদিন তিনি ছিলেন সহকারী সম্পাদক, সহ সম্পাদক। এখন বার্মার রেঙ্গুনেতে তার পুরো দায়িত্ব নিয়ে যেতে হবে, অর্থাৎ সেখানকার সম্পাদক হিসেবে তিনি চললেন। স্বামীজির কাজ করার জন্য তিনি সব সময় রেডি, প্রস্তুত। যখনই হেডকোয়ার্টার্স থেকে তাকে নির্দেশ দেওয়া হলো, তিনি গেলেন বার্মা, রেঙ্গুনেতে। সেখানকার ভাষা অন্য, বার্মিজ ভাষা সেখানকার, কিন্তু তিনি ধীরে ধীরে সেখানকার ভাষা শিখতে শুরু করলেন। তিনি বুঝতে পারতেন, এরপর তিনি লেখা পড়তেও পারতেন, বার্মিজ ভাষা লেখাও পড়তে পারতেন। তার এটা ছিল স্বভাব, যেখানে যেতেন সেখানকার গিয়ে সেখানে সেই ভাষা, লোকাল ভাষাকে তিনি আয়ত্ত করে নিতেন আগে। কেননা লোকাল ভাষা যদি আয়ত্ত করতে না পারা যায় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারা যাবে না, তাদের কথা বুঝতে পারা যাবে না, তাদের মধ্যে কাজ করবেন কি করে। এই জন্য পরবর্তীকালেও দেখেছি মহারাজ বলতেন, দেখো অন্য সেন্টারে গেলে
বাংলার বাইরে যখন কোনো সেন্টারে যাবে সেখানকার ভাষা শিখে নেবে। আমরা নিজে দেখেছি, তখন একবার মহারাজের কাছে বসে আছি, তো গুজরাট থেকে কোনো মহারাজ এসেছেন, তো তাকে বলছেন, কী গো তুমি ওখানে গুজরাটি শিখে নিয়েছো? তো বললো, না মহারাজ, আর গুজরাটি এখনও শিখতে পারিনি, শিখিনি। তাহলে তো লেকচার কিসে দাও? ইংরাজিতেই বলি, ইংরাজিতে বা হিন্দিতে বলি, কিন্তু গুজরাটি না শিখলে তো হবে না। এতদিন ওখানে আছো, শিখতে পারলে না? আগে ওখানকার ভাষা শিখে নাও। স্বামীজির কাজ করার জন্য আমরা এসেছি, অতএব যেখানে আমাদের কাজ করতে হবে সেখানকার মানুষদের সঙ্গে যদি ভালো মতন মিশতে না পারি কী করে কাজ হবে? সেখানকার ভাষা শিখে নেওয়াটা খুব জরুরি, মহারাজ বলতেন। আর এটি মহারাজের ভিতরে ছিল। যেখানে গেছেন, তিনি যেখানে গেছেন সেখানকার লোকাল ভাষা তিনি শিখে নিয়েছেন। যখন বার্মায় গেছেন সেখানে বার্মিজ ভাষা শিখে নিয়েছেন। এরপরে যখন তিনি গুজরাটে পোস্টিং হয়েছে রাজকোটে, সেখানেতেও তিনি গুজরাটি ভাষাও শিখে নিয়েছেন। আমরা দেখতাম তিনি ফোনেতে ওই যে ফোন করতো তাদের ঠিক সেই ভাষাতেই কথা বলতেন। তা মহারাজ এই বার্মাতে রয়েছেন, সেখানে গিয়ে একটা খুব সুন্দর হসপিটাল তৈরি করলেন, বিরাট হসপিটাল। আর একটি স্বামীজির মূর্তি, বিশাল স্বামীজির মূর্তি সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন। সেখানে একবার স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে নিয়ে গিয়েছিলেন, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট। তিনি গিয়ে সেখানেতে মন্ত্র দীক্ষারও ব্যবস্থা করলেন সেখানেতে। তারপর একটি বালিকা তাদের কাছে আসতেন। অনেক লোকাল লোক যেমন আসে, সেই লোকাল লোকদের মধ্যেই একটি বালিকা আসতেন। তার কথা বলছি কেন, পরবর্তীকালে তিনি একজন বিখ্যাত মহিলা হয়েছিলেন, সুচি অথবা এরম ধরনের একজন নাম। তিনি বোধহয় 2016 থেকে 19 পর্যন্ত একটা বড় পদে ছিলেন। সুচি তখন মহারাজের কাছে আসতেন, মহারাজের কাছে স্বামীজির কথা শুনতেন, এবং যখন তিনি এমন একটি দায়িত্ব পেলেন তখন মহারাজ আমাদেরকে বলছেন, ও আগে আশ্রমে আসতো আর এইসব স্বামীজির কথা শুনতো, স্বামীজিকে খুব ভালোবাসতো, তো আজকে যা হোক সে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তো এরকম ভাব আমরা শুনেছি। এরপর এত বড় হসপিটাল, এত বড় আশ্রম, এত সব স্বামীজির কাজ চলছে, এই মতো অবস্থাতেই সেই সময়তে সেখানেতে সামরিক শাসন জারি হলো। তখন ঠিক হলো যে অন্য অন্য ধর্ম যারা আছে, ধর্মাবলম্বী, তাদের যেসব আশ্রম বা তাদের যেসব যাবতীয় যেসব কাজকর্ম আছে সেই সবগুলো আর করতে পারবে না, নিষেধাজ্ঞা জারি হলো। রামকৃষ্ণ মিশনও বাদ গেল না। রামকৃষ্ণ মিশনকেও বলে দেওয়া হলো, আপনারা সমস্ত কিছু এখান থেকে গুটি নিয়ে চলে যান, এখানেতে করা যাবে না, এখানেতে কোনো আশ্রম থাকবে না। কিছু উপায় নেই, সেই সময়েতে সবাই কিন্তু অতি কষ্টে এবং অত্যন্ত ভক্তিভাবে সেই স্বামীজির যে মূর্তিটি করা হয়েছিল, মহারাজের প্রাণের বস্তু, এটি কি হবে? মহারাজ সেটিকে সুন্দর করে তুলে নিয়ে মাইশোরে পাঠিয়ে দিলেন। সেই বার্মা থেকে নিয়ে এসে একেবারে মাইশোরেতে গিয়ে সেটি এখনো পর্যন্ত সেখানে রয়েছে। ওটি সম্ভবত মাইশোর বিদ্যাশালার প্রাঙ্গণে রাখা আছে। আর তারপর ওখান থেকে সবাইকে আবার সমস্ত কাজপত্র গুটিয়ে নিয়ে সবাইকে নিয়ে তিনি স্টিমারে করে, বার্মা থেকে স্টিমারে করে চলে আসলেন বেলুড় মঠে। এইভাবে বার্মার সেই কাজকর্ম যতটা যা হয়েছিল সে শেষ হলো। পরবর্তীকালে আমরা দেখি যে কেউ কেউ মহারাজকে এরকম খোঁজ নিচ্ছেন, তিনি কেমন আছেন বা ইত্যাদি। মহারাজও মাঝে মাঝে খোঁজ নিতেন বার্মার সম্বন্ধে, এবং বার্মার জীবনযাত্রা এত মহারাজের কাছে এত ভালো ছিল যে মাঝে মাঝেই তিনি আমাদের গল্প বলতেন যে এরকম বার্মাতে যখন গিয়েছিলাম তখন এইসব এরকম হতো। সবগুলো এখন আমার মনে নেই, কিন্তু ছোট 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 ঘটনা ওই বার্মার সঙ্গে তিনি যোগ করে নিয়ে বলতেন যে এরকম ভাব যখন বার্মায় যখন ছিলাম তখন সব এরকম ভাব হতো। তো উনি খুব খুব আন্তরিকতার সঙ্গে সেই জায়গাটিকে তৈরি করেছিলেন। সেই সেন্টারটি হয়তো এখনও পর্যন্ত এরকম জায়গাটি হয়তো আছে, কিন্তু কি অবস্থায় আছে আমরা জানি না, হয়তো ওটি অন্য কোনো কাজে ব্যবহৃত হয়। এরকম মাঝে জিজ্ঞাসা করেছিলাম যে এখন ওটা কী হয়,
যে ওরা ওটা অন্যভাবে কাজে লাগিয়েছে হয়তো, আমরা তো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি, তারপর ওরা অন্যভাবে কাজে লাগিয়েছে। তো মহারাজ যেখানে গেছেন সেই জায়গাটিকে যেন অন্যরকমভাবে তৈরি করে দিয়েছেন। যেমন রাঁচি স্যানিটোরিয়াম, সেখানকার প্রভূত উন্নতি সাধন, আবার যখন বার্মায় গেছেন সেখানকারও প্রভূত উন্নতি সাধন করেছেন। তার স্বামীজির ভাব, স্বামীজির কাজ করতে হবে, এই যে ভাব। আর তিনি মেয়াদাটে ভাব পছন্দ করতেন না, সব সময় বলতেন যে বোল্ডনেস থাকবে। যুবক ছেলে তাদের মধ্যে যদি স্বামীজির ভাব না থাকে, বোল্ডনেস যদি না থাকে, মিউ 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 করা পছন্দ করতেন না। যে মিউ মিউ করতেন তিনি তাদের দিকে অতটা করতেন না, কিন্তু যে বোল্ডনেস চালাচ্ছে, যে এখন সব সময়ের জন্য একবারে রেডি, তাকে কিন্তু খুব ভালোবাসতেন। মহারাজ এগুলো আমরা দেখেছি। তো এইভাবে রেঙ্গুন থেকে যখন মঠে চলে এলেন, কিছুদিনের জন্য তিনি তীর্থ দর্শনে বেরিয়ে পড়লেন। বেশ কিছুদিন তীর্থ দর্শন করে বেশ কয়েকটা জায়গাতেই তিনি গেলেন, গিয়ে তীর্থ দর্শন করার পর তারপরে আবার মঠে ফিরে এলেন। মঠে ফিরে এসেই তো আর বসে থাকার নয়, সঙ্গে সঙ্গে তাকে আরেকটি দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সময়টা ছিল 1966 সাল। তখন তাকে পাঠানো হলো রাজকোট আশ্রমে, গুজরাটের রাজকোট আশ্রমে। এরপর রাজকোটের আবার নতুন জীবন শুরু, সেই নিয়ে আমরা আবার পরের দিন বলবো। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।